দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। নজর রাখবো হেডলাইন্সের দিকে। বাংলায় এবার বিজেপি সরকার বিদায় হবে নির্মম সরকারের। বাংলায় এসে তৃণমূলকে নিশানা মোদির। সবকা সাথ সবকা বিকাশ 19,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা। 60 লক্ষ কেন বিচারাধীন? 63 লক্ষের নাম বাদ কেন? বাংলার বরাদ্দ টাকা কোথায়? মোদিকে প্রশ্ন তৃণমূলের। 5 প্রশ্নের জবাব চাইলেন মমতা। গ্যাসের তীব্র সংকট, কাঠে রান্না করুন এবার পরামর্শ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের। তেল পেতে গেলে শর্ত চাপালো ইরান। বাণিজ্যিক সিলিন্ডারে লাগাম। ভারতে মুসলিমদের জায়গা নেই, ইরানে যান, না হলে সৌদি। হুঁশিয়ারি যোগী পুলিশের। ঈদ নিয়ে কড়া বার্তা, প্রতিবাদ সমাজবাদী পার্টির। আসছে বিস্তারিত খবরে। বাংলায় এবার বিজেপি সরকার গঠন করবে। ব্রিগেডের জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ। তৃণমূলের নির্মম সরকারের পতন হবে, বিজেপি ক্ষমতা এলে সবকিছুর হিসাব হবে। এদিন প্রায় 19,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আজ বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হলো ব্রিগেডে। সম্ভবত সোমবার ভোট ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 5টা প্রশ্নের উত্তর জানতে চাইলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। প্রথম প্রশ্ন হলো, কেন 60 লক্ষ ভোটারকে বিচারাধীন রাখা হয়েছে? কেন রাসমণিকে রসমণি বললেন নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে 5টা প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। প্রথম প্রশ্ন হলো, কেন 60 লক্ষ ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিচারাধীন রাখা হয়েছে? কত বাংলাদেশি আর রোহিঙ্গা রয়েছে বাংলায়, তা পরিষ্কার করে জানাক নির্বাচন কমিশন, বিজেপি ও কেন্দ্রীয় সরকার। এসআইআর এর নামে কি তাদের চিহ্নিত করা গেছে? 63 লক্ষের নাম বাদ যাওয়ার পর কেন 60 লক্ষের নাম ঝুলিয়ে রাখা হলো? 200 জনের মৃত্যুর পরও কেন চুপ নরেন্দ্র মোদী? দ্বিতীয় প্রশ্ন হলো, রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের অমিল, মানুষ ঠিকমতো রান্না করতে পারছেন না, গ্যাস সরবরাহ স্বাভাবিক নয় কেন? তৃতীয় প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস বলেছে, রাজ্য সরকার কেন্দ্রের কাছে 1096 লক্ষ কোটি টাকা পায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন 100 দিনের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? চতুর্থ প্রশ্নে তৃণমূল কংগ্রেস বলেছে, কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, কেন বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রানী রাসমণিকে বলেন রানী রসমণি। এ নিয়ে নরেন্দ্র মোদীকে তীব্র ভৎসনা করেন তৃণমূল কংগ্রেস নেতারা। বাংলার সংস্কৃতি কেন জানেন না বিজেপি নেতারা, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। लोक माता रानी रोशमनी ऐसी सभी महान विभूतियों ने रानी रोशमनी তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, আগে টাকা দিন, পরে মুখে বড় কথা বলুন। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। ব্রিগেডের সভায় যাওয়ার আগে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে ভাঙচুর চালান বিজেপি কর্মীরা। তৃণমূল কংগ্রেস ও বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হয়েছেন মন্ত্রী শশী পাজা। তিনি বলেন তাকে খুনের চেষ্টা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আসার পথে ভাঙচুর করা হলো রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে। বিজেপি কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ। ইট পাথর ছোড়া হয় তার বাড়ি লক্ষ্য করে, ভেঙে পড়ে জানলার কাজ। সেই সময় বাড়িতে ছিলেন মন্ত্রী নিজেই। তিনি আহত হয়েছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার পরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি। আহত হন তৃণমূল কংগ্রেসের কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন বউবাজার থানার ওসি। গতকাল রাত থেকে কলকাতার বিভিন্ন জায়গায় গো ব্যাক মোদি পোস্টার দেওয়া হয়। সেই পোস্টার ছিল মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে। আর এখানে গ্যাসের দামেতে নাজেহাল অবস্থা মানুষের, তারা বিশ্ব গুরুর কথা শুনতে যাচ্ছে। গ্যাসের ওই চড়ার দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না। এসআইআর এ বাংলায় 60 লক্ষ মানুষকে তারা অ্যাডজুডিকেশনে 58 লক্ষ তারা বাদ দিয়েছে। আর তারপরেও আরো 64-65 লক্ষ তারা ওই ডিলিট করছে। সমস্ত উদ্দেশ্য আছে এসআইআর থেকে নাম বাঁধে। এরা বাংলার বুকে এসে বাংলার পক্ষে কথা বলছে, বাংলার মানুষকে ভোট থেকে বাদ দেওয়া। মন্ত্রী বলেন, বহিরাগত বিজেপি কর্মীরা আমার বাড়ির সামনে টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলে দেন। আমাকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল, আমি প্রাণে বেঁচে গেছি। শেখ ইরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। রান্নার গ্যাসের আজও আকাল দেশ জুড়ে। সব রাজ্যে লম্বা লাইন পড়েছে গ্যাসের জন্য। ইরান আজ ভারতের 2টো জাহাজের অনুমতি দিয়েছে, তবে শর্ত দিয়েছে ইরান। G7 বৈঠকে ভারত যেন চাপ বাড়ায়, সেই শর্তে রাজি হয়েছে তেহরান। ভারতে জায়গা নেই মুসলিমদের, বেশি বাড়াবাড়ি করলে যোগী আদিত্যনাথ টিকিট কেটে রেখেছেন, বিমানে করে পাঠিয়ে দেওয়া হবে ইরান বা মধ্যপ্রাচ্যে। হুমকি দিলেন উত্তরপ্রদেশের সম্ভালের পুলিশ কর্তা। সম্ভালের পুলিশ কর্তা হুমকি দিয়ে বললেন, মুসলিমদের আর ভারতে থেকে লাভ নেই, ইরানে চলে যান, সেখানে গিয়ে ভালো থাকবেন। ঈদ আর আলবিদা জুম্মা নিয়ে মুসলিম কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন কুলদীপ কুমার। সেখানে তিনি বলেন, ভারতে স্থান নেই মুসলিমদের। যেভাবে ইরানকে সমর্থন জানাচ্ছেন মুসলিমরা, তাতে তাদের ইরানে বা পশ্চিম এশিয়ায় চলে যাওয়াই ভালো। बहुत सारे लोगों को ना
उनको खुजली इस बात की मची है कि साहब झगड़ा तो हो रहा है ईरान के इजराइल के बीच में, और वो बीच में ना अपनी टंगड़ी घुसाए पड़े हैं। भाई अगर इतनी दिक्कत है तो आप बैठ जाओ जहाज में, जब जहाज लेने जा रहा है वहां ईरान में फंसे हुए भारतीयों को, तो जहाज में बैठ जाओ और चले जाओ, और जाओ लड़ो ईरान की तरफ से, लौट के आ जाओ। কুলদীপ কুমার বলেন, যদি ইরান যুদ্ধ নিয়ে ভারতে বিক্ষোভ হয় তাহলে ভারতে থাকবেন না। তাদের জন্য বিমান তৈরি করে রেখেছেন যোগী আদিত্যনাথ, সেই বিমানে করে চলে যান ইরানে। এই মন্তব্যে তীব্র নিন্দা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি ও ইমরান প্রতাপগড়ি। দুজনেই বলেন সংবিধান রক্ষা করার দায়িত্ব পুলিশ ও প্রশাসনের। মনে রাখতে হবে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। संभल में कल एक वीडियो मैं भी देखा, एक डीएसपी साहब हैं, मुसलमानों को बिठाते हैं, मुसलमानों को बिठाकर बोलते हैं क्या जरूरत है तुम लोगों को, ईरान पे तुम लोग क्यों एहतजाज कर रहे, ईरान इजराइल अमेरिका की जंग हो रही, तुमको क्या करना है, तुम एहतजाज करेंगे तो हम तुमको सजा दे देंगे, तुम लोग रोड पे क्यों आके नमाज पढ़ते, बर्दाश्त नहीं किया जाएगा, जेल को भिजाया जाएगा, और अगर तुमको ज्यादा तकलीफ हो रही तो इंडिया से ईरान चले जाओ। मैं उस डीएसपी साहब को बोलूंगा, यह मुल्क आपके बाप का नहीं है, हिंदुस्तान का आईन है, फ्रीडम ऑफ एक्सप्रेशन आर्टिकल 19 फंडामेंटल राइट है। और सुनो डीएसपी, तुम बिन्यामिन नेतन्याहू की जबान में बात कर रहे हो, अगर कल कोई इजराइल की ताईद में एहतजाज निकाला जाएगा तो तुम तो जय जय के नारे लगाओगे ना। উত্তরপ্রদেশের মেরাটের পুলিশ সুপার বলেন, যদি কেউ রাস্তায় নামাজ পড়েন তাহলে তার পাসপোর্ট বাতিল করা হবে। स्टेटमेंट्स और इंस्ट्रक्शंस बहुत पहले से क्लियर हैं, पहले से जो व्यवस्थाएं चलती आई हैं उनके बारे में सभी जो सम्मानित लोग हैं, जो सभी इंतज़ामिया लोग हैं, सभी मस्जिदों पर 544 मस्जिदें हैं और 146 ईदगाह हैं, उन सभी पर सभी के जिम्मेदार लोगों से संबंधित पुलिस कार्मिकों और प्रशासन के लोगों द्वारा वार्ता हो गई है, उनको सभी संदेश अवगत करा दिए गए हैं। रोड पर किसी भी दशा में नमाज सभी ने कहा है कि नहीं कराएंगे, और ऐसा होना भी नहीं है, इसके बारे में सभी लोग सहमत हैं। बाकी जो सुरक्षा ड्यूटियां हैं वो सभी लगा दी गई हैं। देखिए, ना केवल पासपोर्ट जब्तीकरण बल्कि पासपोर्ट की जब्तीकरण की बात नहीं होती है, जो भी मुकदमा लिखा जाता है और जो उनका क्रिमिनल एंटीसीडेंट्स हैं वो सारे वेरीफाई किए जाते हैं, और उस पर फिर केवल यही कार्रवाई नहीं है, जितनी भी कार्रवाई पॉसिबल है वो सारी की जाती है, पहले की भी गई है और पुनः की भी जाएगी। अगर कोई इस प्रकार से कानून तोड़ने का प्रयत्न करेगा तो उस पर सख्त से सख्त वैधानिक कार्रवाई की जाएगी। পুলিশ কর্তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন মুসলিমরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। যদি আইনের শাসন জারি রাখতে না পারেন তাহলে হয় পদত্যাগ করুন নতুবা বদলির আবেদন করুন। সম্ভালের জেলা শাসক আর পুলিশ সুপারকে ধমক দিলেন এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতি। তারা বলেন, রমজানে মসজিদে বেশি নামাজ পড়তে আসবেন, ব্যক্তিগত জমিতে নামাজ পড়তে গেলে কোনো অনুমতি প্রয়োজন হবে না। যদি আইনের শাসন কায়েম করতে না পারেন তাহলে হয় পদত্যাগ করুন, না হয় অন্যত্র বদলি হয়ে যান। এলাহাবাদ হাইকোর্ট তীব্র ভৎসনা করল সম্বলের জেলা শাসক আর পুলিশ সুপারকে। এজলাসে দুই বিচারপতি অতুল শ্রীধরন আর সিদ্ধার্থ নন্দন বলেন, রাজ্য সরকারের এটাই কর্তব্য, সবাই যেন নিজেদের ধর্ম ঠিকভাবে পালন করতে পারেন। প্রত্যেক সম্প্রদায়ের অধিকার রয়েছে ব্যক্তিগত সম্পত্তিতে নিজের ধর্ম পালন করার, এজন্য সরকার বা পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ সরকারি সম্পত্তি বা সরকারি অফিসে ধর্মাচরণ করেন তাহলে অনুমতি নেবার প্রয়োজন রয়েছে। দুই বিচারপতি বলেন, যদি পুলিশ সুপার আর জেলা শাসক মনে করেন তারা আইনের শাসন কায়েম করার যোগ্য নন তাহলে তারা পদত্যাগ করতেই পারেন। মানুষ রমজানের সময় নামাজ পড়তে আসবেন, তাদের নিরাপত্তা দিতেই হবে। উত্তরপ্রদেশের সম্ভলের গাতা 291 এর নামাজ পড়ছিলেন 20 জন। এই জমি মোহন সিং আর বুরাজ সিং নামের দুজনের নামে রেকর্ড করা রয়েছে। সেই জমিতে নামাজ পড়া নিয়ে আপত্তি তোলে উত্তরপ্রদেশ পুলিশ। এ নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন মুনাজির খান নামের এক মুসলিম প্রৌঢ়। এই মামলার ফের শুনানি হবে সোমবার। এই জমি মালিকের অনুমতি নিয়ে নামাজ পড়ছিলেন মুসলিমরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কেন্দ্রীয় সরকারের নীতির জন্য বিনিয়োগকারী পাচ্ছে না মহামেডান। মুসলিম ক্লাবে বিনিয়োগ করতে চায় না কোনো সংস্থা, বললেন ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি। আজ ইফতার মজলিস ছিল মহামেডান ক্লাবে। নরেন্দ্র মোদী সরকারের জন্যই কোনো বিনিয়োগকারী পাচ্ছে না মোহামেডান স্পোর্টিং। বিস্ফোরক অভিযোগ করলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিরউদ্দিন ববি। তিনি বলেছেন, লুলুর মতন এত বড় বিজনেস গ্রুপ মোহামেডান স্পোর্টিংকে বিনিয়োগ করবার ইচ্ছে প্রকাশ করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের মুসলিম বিরোধী পলিসির জন্য তারাও শেষ পর্যন্ত পিছু হটে গেল। ये इन्वेस्टर नहीं मिलने का कारण ये है कि मोहामेडन स्पोर्टिंग जो है 440 करंट है। आज के दिन में जो भी मोहामेडन स्पोर्टिंग को करेंगे, लुलू से हमारा दीदी ने कोशिश की थी, लुलू आने के तैयार था, मगर सेंट्रल गवर्नमेंट के वजह से लुलू भी जो है बैक कर गया। तो इसी कारण से कोई भी मोहामेडन स्पोर्टिंग क्लब को आज के दिन में इन्वेस्टर करने के लिए उन लोगों को डर है कि उनका नाम आ जाएगा तो मोहामेडन स्पोर्टिंग में प्रॉब्लम आ जाएगा। इसी डर के वजह से आज कोई हम लोगों को इन्वेस्टर नहीं आ रहा है।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি বলেন, আর্থিক দিক থেকে মোহামেডান ক্লাব যখন দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন দল তৈরির জন্য মুখ্যমন্ত্রী যেভাবে ক্লাবের পাশে দাঁড়িয়েছেন তাতে মোহামেডানের কোনোদিনই তাকে ভোলা উচিত নয়। ইনভেস্টার আসার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি, কিন্তু দিদি আমাদেরকে টাকা পয়সা জোগাড় করে দিয়েছেন, সেই জন্য আমরা ব্যান্ড তুলতে পেরেছি, আজকে আইএসএল খেলছি। শুধু একমাত্র দিদির জন্যে আমরা খেলতে পারছি। এবার আমাদের বাজেট যেটা ছিল, বাজেট মধ্যে গেলে আমাদের এই বছরে 10 থেকে 12 কোটি টাকা বাজেট আছে, সেটার মধ্যে 15 কোটি টাকা যেটা আমাদের ব্যান্ড তোলার জন্য, 10 কোটি টাকা আমরা প্লেয়ারদের ব্যান্ড তুলেছি। এবার 5 কোটি টাকা এই বছরে আইএসএলের মধ্যে আমরা লাগাচ্ছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের এইটাই আলোচনা হয়েছিল, আমি নিজেই কথা বলে দিদি বলল এই বছরে দেখ ইনভেস্টার কিভাবে আসবে কি আসবে না। যারা পুরনো ইনভেস্টার ছিল, যাদের আমাদের বাংকার হিলের সঙ্গে চুক্তি ছিল, উনি ব্যাকফুটে চলে গেলেন। হঠাৎ করে বলছেন আমি করতে পারছি না। উনি সিরাচিকে নিয়ে এসেছিলেন, সিরাচি কিন্তু সেইভাবে টাকা দিয়ে অর্ধেক, তারপরে উনি পালিয়ে গেলেন। তার দায়, আমাদের এই ইনভেস্টারের দায় কিন্তু আমাদের পড়ে মোহামেডান স্পোর্টিংয়ে ক্লাবের মধ্যে পড়ে গেছে। সেটা নিয়ে আমরা অনেক চেষ্টা করেছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করলাম, দেখা পর উনি আমাকে আশ্বাস দিলেন এই ইনভেস্টারে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, আমরা চেষ্টা করছি উনি বলেছিলেন, কিন্তু টাকাটা উনি জোগাড় করে দিয়েছেন 15 কোটি টাকা। রেড রোডের ধারে ক্লাব তাঁবুতে আজ আয়োজন করা হয়েছিল দাওয়াত ইফতারের। সেই ইফতারে উপস্থিত ছিলেন মোহামেডান সভাপতি আমির উদ্দিন ববি। প্রতি বছর 25 রমজানে এই দাওয়াতি ইফতার আয়োজন করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। উপস্থিত ছিলেন ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ, কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন, সাংসদ নাদিমুল হক, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, বেলাল আহমেদ, মোহাম্মদ আকবর সহ অন্যান্যরা। চলতি আইএসএলে মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। 4টে ম্যাচে 4টেতেই হেরেছে তারা। ক্লাব সভাপতি আমির উদ্দিন ববি এর জন্য বিনিয়োগকারী না থাকাকেই দায়ী করলেন। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।